আমাকে যন্ত্র করাই রাখতো তারপরে আবার আবার এখানে হাত পাততাম তার আবার হ্যান্ডকাপ লাগাইতো লাগানোর পরে এইখানে নিয়ে আসছে এই রুমটা প্রথমত মারতো তারপরে এখানে আমি জঙ্গলে কইরা বলতে পারতাম না যদি বলতাম তাহলে এটা এদিকে বেরি থাকতো আর এখানে থাকতো এরকম পিছনে থাকতো বেরি হ্যান্ডকাপ আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো তার এক সাইডে আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছে বলছে এই এরা ঘুমায় কিভাবে ঘুমানোর সুযোগ পায় কিভাবে মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে পারতো আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উঁচু করার জন্য উপাসে যেতাম এখান থেকে তোমার ডাকতো এই রুমটা নিয়ে যেত এই রুমটা নিত এখানে ছিল স্যার মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ের জামাই ছিল চিল্লা পাল্লা করতে ওদিকে যেতাম আর এখানে ছিল বিভৎস অনেক অবস্থা তাই হল আর এখানে একটা বিশাল বড় চেয়ার যেটা আমাদেরকে আনতো বাইন্দা তারপর বলতে এড়েছিল নাসা সিরিনা আর মারতো এড়েছিল নাসা সিরিনা তো দেখি নাই চিনবি এড়েছিল নাসা সিরিনা তারপর আবার এটা ঝুলে আবার থেকে কারেন্ট শর্ট তখন পোশাক খুইলা মানে গোপন আগে কারেন্ট শর্ট হতো আর ওদের বিভিন্ন টিম থাকতো আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা গৃহেছে তখন বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে নামাজের কথা বলছে তোমরা নামাজ পড়বা এইটা সে এত কুত্তার বাচ্চা সে নামাজের দাওয়াত দেয় ওখানেও সে নামাজের দাওয়াত দিত আমি স্যার একটা গৃহেছে গেতাম ওই যে মোটরসাইকেল সারানোর জন্য ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বা নামাজ পড়ো না খাই ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ এতো আমাদের ভালো লোক ভালো কথা বলছে নামাজের জন্য বলছে স্যার ওরা একটা শুয়ার বাচ্চা ওখানে নামাজের কথা বলছে আমি বলতাম যে স্যার আপনি তো মুসলমান আমি বলতাম না নামাজের কথা বললে স্যার দেখেন তেজ বেরি পায় তারপরও কত তেজ আবার মারতো স্যার বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে যেত আচ্ছা এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি যেগুলো মাথায় একটু ন্যাকড়া পেঁচানো ছিল এতটুকু কাটি লাঠি ওরা কি করতো এরকম হ্যান্ড কাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো ঢুকে উল্টা ঢুকাইতো উল্টে তখন পায়ের নিচে পিটাইতো পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড পায়ের পাতার নিচে পিটাইতো আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার এগুলো ছিল এমন এমন ছবি এমন এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন কি কি ছবি ছিল এখানে মনে করেন যে এমন মায়ের এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন ওই ছবিগুলো এখানে টানায় রাখেন হ্যাঁ এখানে এই রাখতে এগুলো ঝুলে রাখেন আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এইসব জায়গাগুলোতে অনেক ধরনের যন্ত্রপাতি আপনার নামটা ভাই আপনার নামটা একটু বলেন রাহাত পুরো নাম আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত আমাকে আমার একটা ছেলে আমার ওখানে নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার দিয়ে দেবো তারা নিয়ে যায় আমাকে নিয়ে সিটিডিসি কোন সালে এটা হলো 14 সালে নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দিয়ে ওটা ঢাকার ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে অ্যাকচুয়ালি 43 মাস আমি জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দিয়ে যেন বের হইতে না পারি তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে নিয়ে জঙ্গি মামলা লাগাই দিচ্ছে স্যার জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয় আমি দেশের বাইরে যেতে পারি না বাইরে আসলে সময় দিতে পারি না কারণ সপ্তাহে সপ্তাহে হাজিরা থাকে এখন আমার 13টা মামলা স্যার 3টা খালাস পেয়েছি 10টা আছে আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে এবং ডিবি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি এগুলো বলবি এগুলো করবি তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার তোরা তো পাশের রুমে থাকে না তারা জি স্যার ওর লাগে তোর সম্পর্ক আমি স্যার সম্পর্ক নেই বলছে এটা ছোট মির কাসেম এটাও অর্থ যোগান দেয় আমি বলতো তুই জঙ্গি না বাট তুই জঙ্গির অর্থ যোগান দাও আমাকে জঙ্গির অর্থ যোগান দেওয়া না স্যার এখানে ছিলাম স্যার এখানে আমাকে রাখছে 7 দিন এবং আমার অনেক সাইন নেই রুমে একটা নিয়ে ডিজেফের লোক আসলে অনেক পিএস স্যার আছে মানে তার এক সাইজ স্যার তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো ওরা তখন বলতো যে সাইন করো অনেকগুলো সাইন রাখতো আমাদের 5-6 জন ছিলাম আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো কিছু দেখা তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার মানে তারা ওই রক্তের উপরে ওরা পাড়াইছে ও আমার আরেকজন কেস পার্টনার এখনো জেলে আছে 11 বছর
মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরেও নিয়ে আসে এই মামলায়। এবার আইনে ওখানে তাকে এরূপে হাঁটাইছে, আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি, বলছে অনেকগুলো লাশ ওখানে। আমি কিরম কিরম লাগতেছে, বলছে কি লড়ে চলে না, দেখছো এটা বল। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথাও ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আর স্যার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পাইতাম, ভাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটটা সাউন্ড গুলো গন্ধ পেতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে ধরো স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে। তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে, তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমটা ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো, ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটাই নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন নেই স্যার, বলেন স্যার আমার গার্মেন্টস একটা, তখন আমার একটা গার্মেন্টস স্যার। তো আমি বুঝছি যে তখন বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই নাই, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সব এগুলো স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামা শিবিরের, ওরা আমি চাকরি দিছি, বলছে এটার এখানে। তারপর আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে ই করে। তারপর স্যার আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চাইছে, যেটা 1 কোটি। আমি তখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে ব্যাংক লোন নিয়েছিলাম। আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব না, দেরি করে ফেলাইছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই। একটা মামলা দেওয়ার হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল হোন্ডা অ্যাকর্ড, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন ডাকছে, দেখো তো এই ডালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকবে। তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বলছে এদের কাছে এটা পাওয়া গেছে। তো একটা মামলা কেন্দ্র করে একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে 2 অস্ত্র বিস্ফোরক মামলা দিচ্ছে। সেগুলো স্যার 5 বছর পরে এই 24 সালে খালাস পাইছি, তবে এই 5 আগস্টের আগে আর কি খালাস পাইছি। কিন্তু এখন ময়মনসিংহের মামলাগুলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো স্যার এখনো আছে। এখন স্যার আজকের এখানে আসা স্যার যেন আমাদের মামলাগুলো স্যার শেষ হয়, কারণ এগুলো দিয়ে স্যার কাজ করতে পারে না। ইমেজ নাই, আত্মীয় স্বজন সবাই জানে জঙ্গি মামলা খাইছি, এবং মানুষ এখনো হিট করে যে এরা তো এখন একটু ভালো আছি, কিন্তু আগে তো এগুলো নিয়ে মুভ করতে পারতাম না। জঙ্গি তো কি বলবো, মানে আমাদের প্রত্যেকজন সাফার যারা আমরা আছি টাকার জন্য অনেকেই বের হইতে পারে না, আমাদের কিছু